আজ গায়ে হলুদে মেয়েরা সকলেই শাড়ি পরবে। আমি কোনো দিন শাড়ি পরিনি। কাকিমা আর মা আমাকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। ঠিকমতো হাঁটতেও পারছি না শাড়ি পরে। খুলে ফেলতে চাইলাম, মা খুলতে দিল না। আয়নার সামনে বসে হালকা সাজতে শুরু করলাম, কারণ আমার বেশি সাজগোজ মানা। শুধু চোখে একটু কাজল দিলাম, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিলাম, আর কপালে ছোট একটা কালো টিপ। এতেই যেন আমাকে হুড়পড়ি লাগছিল। উফ, আমি আজ নিজেই নিজের উপর ক্রাশ খাচ্ছি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না। ইস, আর একটু সাজলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। ঐশা হনুমানটার জন্য একটু বেশি করে সাজতেও পারছি না। কাকিমা, দেখো তো আমাকে কেমন লাগছে। বা আমাদের মেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আমার মেয়ে শাড়ি পরলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না তো। সকলের সাথে কথা বলে স্টেজের সামনে চলে আসলাম। সকলেই শাড়ি পরেছে আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে দেখতে হঠাৎ স্বপ্নিল ভাইয়ার দিকে চোখ পড়ল। কাঁচা হলুদ পাঞ্জাবি সাথে কালো জিন্স পরেছে, হাতে ঘড়ি, খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু স্বপ্নিল ভাইয়া যখন আমাকে দেখল তখন তার চোখ যেন রাগে ফেটে পড়েছিল। আমার কাছে এসে বলল, তোকে আমি আগেই বলেছিলাম বিয়ে বাড়িতে পর্দা ছাড়া বের হবি না, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন কি তুই ঘরের ভিতরে যাবি নাকি তোর ঠোঁট? তার কথা শেষ করার আগেই তার রাগী চেহারা দেখে ভয় পেয়ে আমি ঘরের ভিতরে চলে আসি। বলা তো যায় না এই হনুমান কখন কি করে ফেলে। কিন্তু ঘরে ফিরে আসার সময় হঠাৎ করে শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যাওয়ার সময় একটা ছেলে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়, তাকে ধন্যবাদ দিয়ে রুমে ফিরে আসি। রাতে বড়রা সকলে একসাথে থাকবে আর ছোটরা একসাথে। সকলেই খুব মজা করছে, আমিও সকলের সাথে তাল মিলাচ্ছি। রাতে আমরা সকলেই একসাথে ঘুমিয়েছি। মাঝরাতে মনে হলে কেউ আমাকে কোলে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত নাড়াতে চেষ্টা করতেই বুঝতে পারলাম হাত বাঁধা, চোখও বেঁধে ফেলেছে। ভয়ে চিৎকার করতে যাব, তখনই তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা দখল করে নিয়ে। বাড়িতেও কেউ আমার রুমে এসে আমার সাথে এমন করল। আবার এখন এখানে কে এই মানুষটা, আর কেনই বা আমার সাথে এমন করছে? দম বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎ আমার ঠোঁট ছেড়ে দিয়ে কোনো একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল। কোথাও একটা দাঁড়িয়ে আছি আমি, আর খুব ভালোভাবে বুঝতে পারছি শয়তানটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত দিয়ে আমার গালে এদিক সেদিক আঁকাআঁকি করতে শুরু করল। আমি কিছুই করতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? কি করেছি আমি তার যে আমার সম্মান দিয়েও এমন করছে? ভাবতে ভাবতে সে আমার জামাটা সরিয়ে পেটে হাত বুলাতে শুরু করল। এমন করতে করতেই হঠাৎ হাত দিয়ে খামচে ধরল। আমার জান মনে হয় বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। বুঝতে পারছি পেট থেকে রক্ত পড়ছে, কারণ খুব জোরে খামচে দিয়েছে। খুব রাগ হচ্ছে, তাই পা দিয়ে শাসনের দিকে দিলাম এক লাথি। কোথায় লাথি মেরেছি জানি না, তবে এইটুকু বুঝতে পারলাম লোকটা ব্যথা পেয়েছে। একটু খুশি খুশি লাগছিল। তখনই লোকটা আবার এসে আমার চুল এর মাঝে হাত দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে হাতের বাঁধনটা খুলে দিয়ে আগের মতোই হাতে একটা চিলকুট দিয়ে চলে গেল। চোখ খুলে দেখলাম আমি ফুপিদের বাসার ছাদে। পেট থেকে জামাটা সরিয়ে দেখলাম খুব বাজে ভাবে কেটে গেছে, রক্ত পড়ছে। চোখ মুছে চিলকুটটা খুলে পড়তে শুরু করলাম। সারা, তোমাকে বলেছিলাম সকল ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু না, তুমি আমার কথা শোনোনি। সেদিন সারা রাত স্বপ্নিলের সাথে ঘুমিয়েছ, কিছু বলিনি। ভেবেছিলাম বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসলে তোমাকে তার শাস্তি দেব, কিন্তু তুমি কি করলে? শাড়ি পরে সং সেজে আজ সকলকে নিজের রূপ দেখালে। শাড়ি পরে ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে, তাই না? তাই ওই ছেলেটা তোমাকে বাঁচানোর বাহানায় তোমার শাড়ির নিচ দিয়ে পেট ধরেছিল। কি করব বলো? আমি অসহায়, তাই ওই হার আমি তোমার পেট ধরবে আর আমি চুপ থাকব, এটা কি করে হয় বলো? তাই পেটে আমার একটা ভালোবাসার পরশ দিয়ে গেলাম। আশা করি এমন ভুল আর কখনো করবে না, কোনো ছেলে যেন তোমাকে ধরার সাহস না দেখাই। ভালো থেকো, আর হে তোমার ব্যাগ এ মলম আছে, পেটে লাগিয়ে নিও।
যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন হবে এমনটা সে সহ্য করতেই পারবে না যদি সে মুসলিম হয়। তাই পর্দা করুন। আজ আপুর বিয়ে। চুপচাপ এক কোণে বসে আছি আমি। কিছুই ভালো লাগছে না। আমার সাথে কেন এমন হচ্ছে? এই কথাগুলো যদি বাইরের কেউ জানতে পারে যে রাতে আমার ঘরে কোনো ছেলে এসে আমার সাথে এমন করে, তাহলে তারা কোনো কথা চিন্তা না করে আমার নামের পাশে কোনো একটা খারাপ শব্দ জুড়ে দেবে। এত মানুষের ভিড়েও আজ আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। না চাইতেও মনটা বারবার ওই বাজে ছেলেটার কথায় মাথা আসছে। সে কি চাইছে আমার চরিত্রে দাগ পড়ুক? এমন হাজার ও প্রশ্ন যখন আমার মাথায় তখনই সকলে চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। বরপক্ষে সকলের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ে পড়ানো দেখে ঘরে যাচ্ছিলাম, কোথা থেকে একটা ছেলে এসে আমার হাত ধরে বলতে শুরু করল, হেই আমি রিয়ান, তোমাকে না দেখতে খুব সুন্দর, এইভাবে মৌমাছিদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সকলেই তো মধু চাইবে। এমনিতেও মেজাজ ঠিক নেই, এর কথাই আরও খারাপ হয়ে গেল। তাই কোনো কিছু চিন্তা না করেই তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারলাম। পুরো বিয়ে বাড়ির লোক আমাদের দিকে তাকিয়ে আছে। মা, কাকিমা, বাবা সকলেই এসে জিজ্ঞাসা করল কি হয়েছে। স্বপ্নিল ভাইয়া হাত দুটো মুঠো করে এক সাইডে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে কিছু বলতে যাব তার আগেই ছেলেটা আবার ও সকলের সামনে আমার হাত ধরে বলতে শুরু করল, এই মেয়ে, তুই জানিস না তুই কত বড় ভুল করলি আজ? আমি কে তুই জানিস না? একটু আগে ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু না, তোকে তো শুধু এক রাত আমি ব্যবহার করব। আর কিছুই বলতে পারল না, তার আগেই স্বপ্নিল ভাইয়া তাকে মারতে শুরু করল। ছেলেটাকে মারার সময় অনেক স্বপ্নিল ভাইয়াকে মারতে আসলো। স্বপ্নিল ভাইয়া সকলকেই খুব মারল। বাবা, কাকা, ফুপা কেউ তাকে থামাতে পারছে না। ড্রয়িং রুমে বসে আছি আমরা, কাকিমা ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। হাত কেটে গেছে। যে ছেলেটাকে স্বপ্নিল ভাইয়া মেরেছে সে নাকি এই এলাকার এমপির ছেলে। তাকে কেউ কিছুই বলতে পারে না। ছেলেটা ঢাকাতেই থাকে, বেড়াতে গ্রামে আসছে। সকলে মিলে বসে ঠিক করল আজ রাতেই স্বপ্নিল ভাইয়া ঢাকাতে চলে যাবে আর বাকি সকলে বুব হাতের পড়ে যাবে। সকলের মাঝেই স্বপ্নিল ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, সারা ঘরে যা আর লাগেজ গোছা, তুই আমার সাথে বাড়িতে ফিরবি। বলেই চলে গেল। আমিও রুমে চলে আসলাম, কারণ ও যে আমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেবে না সেটা আর কেউ না বুঝলেও আমাদের পরিবার খুব ভালোভাবে বুঝে গেছে। সকলের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি হোটেল থেকে খাবার আনছি। অনেক রাত হয়ে গেছে, এখন আর রান্না করতে হবে না। বলেই চলে গেল। আমিও রুমে চলে আসলাম। খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে বিছানাতে গাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। স্বপ্নিল ভাইয়ার ডাকে ঘুম ভাঙল। উঠে খেয়ে নে, বলেই চলে যাচ্ছিল। আমি হাতটা ধরে বললাম, ভাইয়া তুই খাবি না? না, ক্ষুধা নেই। আমি জানি ও যখন খুব রেগে থাকে তখন খাওয়া দাওয়া করে না, তাই ওকে জোর করে পাশে বসিয়ে খাইয়ে দিলাম আর নিজেও খেলাম। প্লেটটা রেখে যেই না ওর দিকে ঘুরে বসলাম, আচমকাই ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ থেকে বাড়ির বাইরে গেলে আমার সাথে যাবি, কোনো দরকার হলে আমাকে জানাবি, একা কোথাও যাবি না। বুঝতে পারছিস আমি কি বলেছি? এই প্রথম ভাইয়া আমাকে এইভাবে জড়িয়ে ধরে শান্ত গলায় কথা বলছে। ভাইয়া তুই কি কান্না করছিস? কথাটা বলতেই আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করল। আমি অনেকবার ডাকলাম কিন্তু ও আমার কথা শুনল না। এইভাবেই কেটে গেল কিছুদিন। বাড়ির সকলেই চলে আসছে। আমি এখন বাড়ির বাইরে গেল ভাইয়ার সাথে যেতে হয়। আমি একা কোথাও যেতে পারবো না, এটা স্বপ্নিল ভাইয়ার কথা। আজ কলেজ থেকে ফেরার সময় রাস্তার ওপারে ফুচকার দোকান দেখে ভাইয়াকে বললাম ফুচকা খাবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি, বাড়িতে গিয়ে খাবি, এখানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ঠিক না। বলেই চলে গেল। সারা এই যে ভাই, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল দেখেছেন? কালো বোরখা পরে।
হে, একটু আগেই কয়েকটা লোক কালো মুখোশ পরে মেয়েটার মুখ বেঁধে একটা কালো গাড়িতে করে ওই দিকে নিয়ে গেছে। লোকটার কথা শুনে 2 কদম পিছিয়ে গেল ভাইয়া। খুব জোরে চিৎকার করে বলল, সা রা।